জানাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। এদিকে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা, আপনিও আমাদের সময় দিয়েছেন, আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আপনার ব্যস্ত সময় থেকে আপনি আমাদের জন্য এসেছেন, এই জন্য আমরা এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। কিন্তু আমরা প্রথমে রাকিবুল ইসলাম আপনার কাছে যেতে চাই। রাকিব, আমি আগেই বলে রাখি যে আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান। রাকিব, সেই জন্য আমার প্রশ্নকে আপনি নিশ্চয় আলাদা করে দেখবেন না, ডোন্ট কিল মি আর কি, প্রশ্ন প্রশ্নই তো। সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত, ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন। এই জিডি করার কারণ কি? ব্যক্তিগত কোনো কারণ নাকি সংগঠনের কারণে? আমরা যদ্দূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2006-07 শিক্ষাবর্ষের ছাত্র আপনি। বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা। এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব রক্ষার কারণে? কেউ কেউ বলছেন যে আমরা এতদিন আন্দোলন করেছি, এখন আওয়ামী লীগ সরকার গেছে, এখন আপনারা যারা নেতৃত্বে আছে তারা নেতৃত্বটা এনজয় করতে চান। নেতৃত্বটা কতটা এনজয় করছেন জনাব রাকিবুল ইসলাম? ধন্যবাদ। আহ, প্রথমে আমি আমার সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে জিডির বিষয়টি এসেছে, বিবাহিত বিষয়টি। এটি হলো হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ রয়েছে, ফার্স্ট সোশ্যাল মিডিয়া গ্রুপ, সেখানে এবং আরেকটি সম্ভবত আওয়ামী লীগ মনা এবং হয়তো বা অপর অপর সমর্থন মনা, সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগোচর হয় যে আমার নাকি সন্তান রয়েছে, আমি বিবাহিত, তাও একটি সন্তান নয়, 3 না 4টি সন্তান, এরকম একটা বিষয় সামনে আসলো। তো আসার পর আমি স্বাভাবিকভাবে, এখন তো আমরা স্বাভাবিকভাবে এখানে আইনের আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে বলেছি যে এই ধরনের মিথ্যা নিউজ যেন প্রচার করা না হয়। আর আমরা তো এখানে স্বাভাবিকভাবে যারা মডারেটর রয়েছে, অ্যাডমিন রয়েছে, তাদেরকে আমরা কোনো কিছু বলতে পারি না। আমরা খুবই নমনীয় এবং ভদ্রতার সহিত ক্যাম্পাসগুলোতে রাজনীতি করে যাচ্ছি। আমি ছাত্রদলের সভাপতি, কিন্তু আমি একজন কর্মীর মতো করে একজন জেনারেল স্টুডেন্টের যে ধরনের অধিকার, সেই ধরনের বাস্তবতাই আমি আমার জীবনযাপন করে থাকি। সেজন্য আমি আমার আইনের আশ্রয় নিয়েছি। দ্বিতীয়ত, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 সেশনের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তখন আমরা যখন 111-এ যখন আসার সুযোগ হয়, তারপর থেকে আমাদের ছাত্রলীগের, বিশেষ করে ফজলুল হক মুসলিম হলের স্টুডেন্ট ছিলাম। তো তৎকালীন সময় 111-এ ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের সাথে একটি বড় ধরনের সংঘর্ষ হয়। 111-এ ছাত্রলীগ হল দখল করে নেয়। তো দখল করার সময় ছাত্রদলের উপর উপর থেকে হামলা চালায়, আমরা হল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। অথবা কার্জন হলে আমাদের, আমি না শুধু, আমাদের ফজলুল হক মুসলিম হলে আমরা যারা ছিলাম অধিকাংশের আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নিষিদ্ধ করে করে দেওয়া হয় আর কি। তো সেই বাস্তবতায় আমার প্রায় 2 ইয়ার ওই সময় আমি ক্যাম্পাসে যেতে পারতাম না। আমার অপর অপর যারা বন্ধু বান্ধব যারা রয়েছে কিংবা সিনিয়র যারা ছিল এবং ইমিডিয়েট জুনিয়র যারা ছিল, তাদের অনেকেই শিক্ষা জীবন শেষ করতে পারে। আমি তারপরও 2009 সালের পর থেকে বিশেষ করে অনেক কৌশল করে এখানে আমাদের সাদা দলের যে শিক্ষক ছিল তৎকালীন সময় উবায়েদ স্যার শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হতে পেরেছিলাম। মামুন স্যার শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পেরেছিলাম। তারা সর্বাত্মক সহযোগিতা করেছে, সেজন্য আমি অনার্স সার্টিফিকেট পেয়েছি। আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। কিন্তু আমার যারা সহযোদ্ধা বন্ধু ছিল, ফজলুল হক মুসলিমের যাদের আবাসন ছিল, তাদের তাদের অনেকেই তারা পড়াশোনা জীবন, শিক্ষা জীবন শেষ করতে পারে শুধুমাত্র ছাত্রলীগের। তো পেছনের গল্পটা হলো এটা। তো রাইট। পরবর্তীতে আমরা আবারও যখন আওয়ামী লীগ আসলো, তখন 14 সালের পরে আমি আবারও মাস্টার্সের জন্য ট্রাই করলাম 15 সালে। তখন যেহেতু তারা অবৈধ নির্বাচন করে ফেললো এবং আমরা একটি আন্দোলনে গিয়েছি, সেই আন্দোলনে আমরা সফলতা মুখ দেখি। অতঃপর ক্যাম্পাসে বারবার আমাদের উপর হামলা করা হয়েছে। আমি মাস্টার্স আমাকে কমপ্লিট করতে দেওয়া হয়নি। আমি 2 টাইম আমি কোনো মতে ভর্তি হয়ে, এবং আপনি হয়তো জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করা ছাড়া কারো পাশ করার কোনো নজির নেই, এবং 4th ইয়ারে প্রায় স্টিল নাও 40% স্টুডেন্ট ফেল করে, মানে স্বাভাবিক ভাবে যারা পড়াশোনা করে তাদেরকেও। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান এবং ম্যাথমেটিক্স এই প্রবলেমটা রয়েছে। তো তারপরও আল্লাহর রহমতে আমি সর্বোচ্চ ভাবে পলিটিক্স করার পরও, রাজনীতিতে সময় দেওয়ার পরও আমি শিক্ষা জীবন শেষ করতে পেরেছি। এটি হলো আমাদের
সেই আন্দোলন সংগ্রাম এবং আমাদের শিক্ষা জীবন জীবনের রাকিব সোনালী দিনগুলো রাকিব আপনার শুধুমাত্র শিক্ষা জীবন আন্দোলন রাকিব কাটিয়েছি, রাকিব সেজন্য আমাদের শিক্ষা জীবনে রাকিব আপনার এই শিক্ষা ধরনের জীবন কবে শেষ একটি হয়েছে? প্রভাব হয়েছে। রাকিব আপনার শিক্ষা জীবন কবে শেষ হয়েছে? জি, পরবর্তীতে 14 সালে যখন শেষ হওয়ার পরে যখন অনার্স রেজাল্ট দিল, তারপর মাস্টার্স জীবনে আমি 2 বার ভর্তি হয়েছি, আমাকে করতে দেওয়া হয়নি। অতঃপর ওকে 2018 সালে যখন ডাকসু নির্বাচনের বাস্তবতা, অবৈধ ইলেকশনের পর ডাকসু নির্বাচনের বাস্তবতা, তখন আমি ফিজিক্স আমাকে আর সুযোগ দেয়নি, হুম কারণ আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে নিয়ম রয়েছে হুম যে আপনি 2 থেকে 3 বছরের মধ্যে না করলে আপনাকে এলাও করবে না। হুম পরবর্তীতে আমার খুবই খুবই কষ্ট আমার জীবনের, যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবো না। এটি আমি যখন ভাবি, আমার সত্যি খুবই, আমি আমার মানে আমি আমি আর মানে মনকে বোঝাতে পারি না। রাইট পরবর্তীতে গভর্নেন্স স্টাডিজ আমি ভর্তি হয়েছি, এবং সেখানে ফার্স্ট সেমিস্টারে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক হলাম। অতঃপর বারবারই আমাদের উপর হামলা মামলা, এবং আচ্ছা ক্যাম্পাসে আমার কাটাবনের বাসার সামনে থেকে আমাকে ধরে নিয়ে গেল। খুব ভালো লাগলো পরবর্তীতে শুনে এটাও আমাকে কন্টিনিউ করতে দেওয়া হয়নি, রাকিব ছাত্রলীগ আমাকে করতে রাকিব দেয়নি। রাকিব এটা খুব এইগুলো আমার শিক্ষার বাস্তবতা। রাকিব এটা শুনে খুবই মানে আপনার যে আপনি খুব অল্প সময় অল্প কথায় আপনার কাহিনী আপনি বলেছেন। তো একটি যে অভিযোগ যে আছে যে এই 17 বছর হিসা আদায়ের জন্য, যেটা আমি বলছিলাম, আমি খুব খুশি হয়ে কথাটি বলছি রাকিব, তা না, কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়ররা আছেন তারা ছাত্র পদবি ছাড়তে চাইছেন না। 260 জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদের অধিকাংশের বয়সই 30 বছরের বেশি। নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান? ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি মেয়াদী হয়েছে 7 কি 8 মাসের মতো হয়েছে। হুম তো তৎকালীন সময় একটা বাস্তবতা ছিল, কিন্তু যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে, হুম আমরা সে বিষয়ে অবগত রয়েছি, হুম আমাদের হাইকমান্ড অবগত রয়েছে। ওকে আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, হুম বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাসে আমাদেরকে প্রবেশই করতে দেওয়া হয়নি, সেখানে আমরা একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ কেন্দ্রীয় সংসদ নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে আচ্ছা আমরা বিদায় নেব, এবং খুব দ্রুততম সময়ে এই কাজগুলো ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। এটি এমন নয়, এটা দ্রুততম সংগঠনের সময় মানে এটি এমন নয়। দ্রুততম সময় তো নানা ধরনের দ্রুততম সময় আছে, মানে 4 বছর 5 বছর অনেক সময় দ্রুততম সময়, মানে না ওরকম না। না না না, আমাদের সংগঠনের দ্রুততম সময় এটি বোঝায় না খালি যে আমাদের কি বোঝায় দ্রুততম আসলে? সময়, আমাদের সংগঠনের মেয়াদ থেকে 2 বছর, কিন্তু আমরা 2 বছর না, আমরা টার্গেট নিচ্ছি যে হ্যাঁ আমরা খুব হয়তো বা 3 মাসের মধ্যে আমরা আমাদের যে হুম কলেজ কমিটিগুলো, সেই কমিটি সম্পন্ন করতে পারবো। অতঃপর অপর কিছু কমিটি সম্পন্ন করে আমরা নিয়মিত স্টুডেন্টদের হাতে হুম দিয়ে বিদায় নিতে পারবো। এটি একটা সাংগঠনিক প্রক্রিয়া, এবং সেই বাস্তবতা আমরা বুঝি, সেই বাস্তবতার আলোকে ওকে আমরা আমাদের সাংগঠনিক কর্মপন্থা আহ, স্থির করেছি, ঠিক করেছি। ওকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি একটু উমামা ফাতেমা আপনার কাছে যেতে চাই। উমামা ফাতেমা, আমরা দেখেছি যে আপনি সরকারের খুব সমালোচনাই করে থাকেন বা করেছেন, মানে সরকারের বয়স মাত্র 100 দিনের মধ্যে, সেইখানে সরকার, আপনি জানেন যে সরকারের কতগুলো অনেক বাস্তবতা রয়েছে। এই সরকারকে আসলে একটা পুলিশের আস্থা থেকে শুরু করে সাধারণ জনগণের আস্থা, একটা স্মুথ ট্রানজিশন, অনেক কিছু করা হয়েছে। সরকার অনেকভাবে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা যারা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে হটানোর জন্য, যেটি বারবার আপনারা দুজন ছাত্র আপনাদের কথায় যেগুলি ছাত্রলীগের কথা যেটির মধ্যে আসবে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য, আপনারা কি একটু আর্লি সমালোচনা শুরু করলেন উমামা ফাতেমা? আপনি বলছিলেন যে এই সরকার কি করছে, আমি আপনাকে শুনছিলাম, আপনি বলছিলেন কি করছে, কোনো লক্ষণীয় কোনো কিছুই তো আমরা দেখছি না। আবার আপনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত বাজারে জিনিসপত্রের দাম না কমবে ততক্ষণ পর্যন্ত সরকারকে আপনি কোনো নম্বর দিতে চান না। আপনি কি একটু হার্শ এই সরকারের প্রতি, উমামা ফাতেমা? ধন্যবাদ আপনাকে আমাকে আপনার প্রোগ্রামটিতে ইনভাইট করার জন্য। আমি এখানে আসলে উত্তরটা দেয়া একটু ব্যাকে যেতে হবে যে কেন আসলে আমি এই ফর্মে সমালোচনা করি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছিলাম তখন আমি বাংলাদেশ